আপনি আমার জন্য শাড়ি এনেছেন? আমার জন্য? আদ্রিকার মন চাইছে শাড়িটাকে বুকের মধ্যে চেপে ধরে হাজারটি চুমু খেতে। তার প্রিয় মানুষের দেওয়া প্রথম উপহার বলে কথা। সে নিজের চাওয়াটা আংশিক পূর্ণ করলো। শাড়িটাকে আষ্টে পৃষ্ঠে দুহাত দিয়ে জড়িয়ে নিয়ে আয়নের দিকে তাকালো। আয়ন তো নীরবে তার প্রিয় অর্ধাঙ্গিনীকে দেখতে ব্যস্ত। মেয়েটা কত খুশি এইটুকুতে, এইটুকুতেই একটা মাত্র শাড়ি পেয়ে মেয়েটা এত খুশি। অবশ্য যে মেয়ের ভালোবাসার জন্য আয়নের দেওয়া গত 9 মাসের অবহেলা ভুলে গেছে, সেই মেয়ে তার দেওয়া ছোট্ট জিনিসও খুশি তো হবেই। সে তো আর ফারজানা মতো টাকার লোভী নয়। আদ্রিকা খুশি দেখে আয়নের যেন বুকটা ঠান্ডা হয়ে গেল। খুব ইচ্ছে করলো আদ্রিকাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারল না। তার বিবেক বাধা দিচ্ছে। মেয়েটা যদি তাকে ভুল বুঝে রাগ করে। আয়ান মায়াময় কণ্ঠে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে? আদ্রিকা ওপর নিচে মাথা নেড়ে খুশিতে বলল। খুব খুব বেশি পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর। আয়ান যেন আরও খুশি হলো আর আবারও বলে উঠল, জানো, এই কালারটা তোমায় অনেক সুন্দর মানাবে। গতকাল শপিং মলে একবার দেখে শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। অনেক সুন্দর লাগবে তোমায়। কাল সকালে তুমি এই শাড়িটা পরে আমেরিকা যাবে। আদ্রিকা চোখ পিটপিট করে জিজ্ঞেস করলো। শাড়ি পরে আমেরিকা? আদ্রিকা বাচ্চাদের মতো করে আবারও বলে উঠল। শাড়ি পরে ওই দেশের মানুষ আমায় মেনে নেবে কি? আয়ান হো হো করে হেসে বলল, অবশ্যই মেনে নেবে। সবাই অবশ্য অবাক হবে। সমস্যা কি? তুমি সবার থেকে এক্সেপশনাল হয়ে থাকবে, আর মামনিও খুশি হবে। আদ্রিকা অবাক হলেও কিছু বলল না, কারণ তারও ইচ্ছে করছে। সে তো পারলে এক্ষুনি শাড়িটা পরে নেয়। সূর্যের প্রথম আলোর মেঘের আড়াল থেকে বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। আকাশটা ফিকে নীল, আর বাতাস একরকম সজীবনা গন্ধ। দূরে কোথাও পাখির কোকিল ডাক শোনা যাচ্ছে, যেন নতুন দিনের আগমনী বার্তা। পৃথিবীটা যেন ধীরে ধীরে জেগে উঠল ঘুম ভেঙে। তবে চৌধুরী বাড়িতে এখন মোটেও নীরবতা বিরাজ করছে না। সবাই যে যার মতো ব্যস্ত, আর 1 ঘন্টার মধ্যে তাদের এয়ারপোর্টে যেতে হবে। রাবেয়া বেগম বাড়ির সার্ভেন্টদের সব কিছু বুঝিয়ে সুঝিয়ে দিয়ে যাচ্ছেন। রামিসা সেই তখন থেকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সেজেই যাচ্ছে। তার আর সাজগোজে শেষ হচ্ছে না। আয়ান ধবধবে সাদা রঙের একটা শার্ট পরেছে। হাতা গুটিয়ে সব লাগেজ ব্যাগ গাড়িতে তুলছে। তবে আদ্রিকা এতক্ষণ রাবেয়া বেগমের এর সাথে সার্ভেন্টদের উপদেশ দিলেও সবাই মিলে তাকে তৈরি হওয়ার জন্য জোর করে পাঠিয়ে দিয়েছে। আয়ান ব্যাগপত্র সব গাড়িতে তুলে চড়ে হাঁক ছুড়ল। মা, কি হলো? এসো তাড়াতাড়ি। আর 1 ঘন্টার মধ্যেই তো এয়ারপোর্টে পৌঁছাতে হবে। রামিসা, তাড়াতাড়ি আয়। কিছুক্ষণের মধ্যে ব্যাঙের মতো লাফাতে লাফাতে রামিসা এসে হাজির হলো আর বলল, ভাইয়া আমি এসেছি। আয়ান একবার সদর দরজার দিকে তাকিয়ে বলল। তোর ভাবি কই? রামিসা বাঁকা এসে ফিসফিস করে বলল, হুম, ভাবি তো শাড়ি পরছে ভাইয়া, বুঝতে হবে। এই কারণে একটু সময় লাগবে, বুঝলে? হয়ে গেছে মনে হয়, একটু তো ধৈর্য ধরতে পারো নাকি? আয়ান কিছু না বলে একবার উপরে আদ্রিকার রুমের দিকে তাকিয়ে মুচকি আসলো। না জানি মেয়েটাকে শাড়ি পরলে কতটা সুন্দর লাগবে। আয়ান একটু আগেই তাকে বারবার করে বলে এসেছে যেন সে তেমন না সাজে। আদ্রিকা বাধ্য মেয়ের মতো মাথা দুলিয়েছে। এমনিতেই শাড়ি পরলে সুন্দর লাগবে, তার উপর সাজলে তো আয়ানের এখানে শহীদ হয়ে যাবে। তখন দেখা যাবে তাকে আমেরিকায় না নিয়ে গিয়ে হসপিটালে ঝুলে থাকতে হবে। কিছুক্ষণ পর রাবেয়া বেগমও চলে আসলেন। এসেই বললেন। রামিসার চোখ সতর্ক হলো, বলে উঠল। ওয়েট ওয়েট, উনি কেন আসবেন? রাবেয়া বেগম গাড়িতে উঠতে উঠতে বললেন। হিমেলও যাবে আমাদের সাথে? রামিসা যেন অবাকে শিকড়ে পৌঁছে বলল। আজও উনি কেন যাবে? তারপর পকেট থেকে ফোন বের করতে থাকা আয়নের দিকে তাকিয়ে বলল। ভাইয়া ওই লোক কেন আসবে? রাবেয়া বেগম বললেন। হোমা, হিমেল কি আমাদের পর নাকি? আর তাছাড়া তোর মামুনি ওকেও যেতে বলেছে। কতদিন হয়ে গেল ছেলেটাকে দেখে না।
আসলে আয়ান আর হিমেল ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড হওয়ার আয়ানের ফুফি অনিমা চৌধুরী হিমেলকেও অনেক আদর করে। আয়ান আর হিমেল যখন ছোট ছিল ওই সময় অনিমা বেগম দেশে থাকতেন। এই কারণে তার সাথে আয়ান আর হিমেলের বেশ সখ্যতা গড়ে উঠেছিল। বড় হলেও মামনির কাছে আয়ান আর হিমেল সেই ছোট্ট। কিন্তু অনিমা বেগমের বিয়ে 3 বছর পর তারা আমেরিকায় পাড়ি জমায়। মূলত অনিমা বেগমই হিমেলকে তাদের সাথে আসতে বলেছেন। গত 3 বছর ধরে দেখেনি সে। আয়ান হিমেলকে কল করলো। হ্যাঁ দোস্ত বল। কি রে, কই তুই হিমেল? তাড়াতাড়ি আয়। আরে তোরা বেরিয়ে পড়, আমি একেবারে এয়ারপোর্টেই আসছি, ওখানেই মিট করি। আয়ান কিছু বলতে যাবে তার আগেই চোখ পড়ল বাড়ির সদর দরজার দিকে। তখনই তার হৃদয় থমকে গেল। স্তব্ধ হয়ে গেল তার কণ্ঠনালী। এক মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মানবীর দিকে, যে মেরুন শাড়িতে মোড়ানো এক অপরূপা রূপে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। প্রতিটি পদক্ষেপ শাড়ি কুচি যেন বাতাসে হালকা করে দুলছে, আর আদ্রিকার চুলগুলো যেন নরম বাতাসে খোলা রয়েছে, খেলা করছে। এদিকে হিমেল কলে সারা শব্দ না পেয়ে বলে উঠল, কিরে আয়ান, হ্যালো, চুপ হয়ে গেলি কেন বে? কিন্তু হিমেলের কথা তো আর আয়নের কানে পৌঁছাচ্ছে না। সে তো অন্য এক জগতে হারিয়ে গিয়েছে। হিমেল নেটওয়ার্কের সমস্যা ভেবে জোরে জোরে বলল, কিছু শোনা যাচ্ছে না আয়ান, তুই এয়ারপোর্টে চলে আয়, আমি ওখানে আসবো, রাখলাম। বলে হিমেল কল কাটলেও আয়ান তখনও ফোন কানে নিয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিকার প্রতিটি পদক্ষেপ যেন আয়নের হৃদয়ে গভীর এক মধুর কম্পন সৃষ্টি করল। মেরুন শাড়ির ভাঁজে ভাঁজে লুকোনো ছিল এক স্বপ্নপিল রূপ, যা আয়নকে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ করে রাখল। তার মনে হলো এই পথ যেন কোনো এক পরীর দেশে নিয়ে যাচ্ছে, যেখানে আদ্রিকা তার স্বপ্নের এর আভাস হয়ে ধরা দিচ্ছে। আদ্রিকা যখন আরও কাছে এলো, আয়নের হৃদয় এক অদ্ভুত প্রশান্তি ও উত্তেজনা মিশ্রিত ছড়িয়ে পড়ল। তার চোখে ছিল ভালোবাসার গভীরতা, আর মনে ছিল এক অতল আবেগের ঢেউ। আয়নের শ্বাস প্রশ্বাসে এক অজানা উত্তেজনা ভর করল। তার চোখের পাতা এক মুহূর্তের জন্য নড়ল না। আদ্রিকা তার দিকে এগিয়ে আসায় যেন তার হৃদয়ের স্পন্দ আরও জোরালো করে তুলল। আয়ন বিড়বিড় করে বলল, এই মুহূর্ত, এই সৌন্দর্য আমি সারা জীবন ধরে রাখতে চাই। আদ্রিকা আয়নের সামনে এসে দাঁড়ালো। আয়নকে এভাবে ফোনে নিয়ে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকানো দেখে আদ্রিকা নিজেকে একবার পরখ করলো। না, সবই তো ঠিক আছে। ব্লাউজ তো বড় সাইজই পরেছে, এমনকি শাড়িতে 100-র বেশি সেফটি পিন মেরেছে, যাতে শরীরের অনুচিত কোনো অংশ দেখা না যায়। তাহলে আয়ান কেন ওর দিকে ওভাবে তাকিয়ে আছে? ভেবে পেল না বেচারি আদ্রিকা। আয়ানের মনোযোগ পেতে হালকা কাশল সে। আয়ান আস্তে করে ফোন কান থেকে নামালো। এই মুহূর্তে গাড়ি থেকে মাথা বের করে রামিসা বলে উঠল, কি ব্যাপার ভাইয়া, ভাবি কি এখনো? আদ্রিকাকে দেখে রামিসার মুখ বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছুটে আসলো আদ্রিকার দিকে। ওয়াও ভাবি, জাস্ট জোস, কি সুন্দর লাগছে তোমাকে, একদম পরি। হাই মারডালা। আয়ন এখনও চুপ করে দাঁড়িয়ে আছে। গাড়ির জানালা থেকে একটু উঁকি মেরে রামেয়া বেগম বললেন, দেখতে হবে না বৌমাটা কার? আমার বৌমা, সুন্দর তো লাগতেই হবে। এরপর আদ্রিকার দিকে তাকিয়ে বললেন, এদিকে আয় তো মা, তোর কানের পেছনে একটা নজর ফোঁটা দিয়ে দিই। সবাই যেভাবে নজর দিচ্ছে তোকে, তাড়াতাড়ি আয়। আদ্রিকা লজ্জা পেয়ে আয়নের দিকে একটু তাকিয়ে গাড়ির কাছে গেল। রামিসা একটু বাঁকা হেসে আয়নের কানের কাছে গিয়ে বলল, ভাইয়া, মম কিভাবে বুঝলো যে তুমি ভাবির দিকে নজর দিচ্ছ? আয়ান ভ্রুকুচকে নিজের বেহায়া বোনের দিকে তাকালো। রামিসা একটু ভাব নিয়ে বলল, সদর দরজার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলে তো, তাই বললাম আর কি। আয়ান একবার জোরে রামিসার কান মুলে ধরল আর বলল, খুব পেকে গেছিস না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। রামিসা চেঁচিয়ে বলল, না ভাইয়া, লাগছে, ছাড়ো প্লিজ, আর কখনোই সত্যি কথা বলবো না। আয়ান রামিসার কান ছেড়ে দিয়ে গাড়ির কাছে চলে গেল। রামিসা কান খুঁজতে খুঁজতে বলল, ধুর, এই দুনিয়ায় আসলে সত্যি কথার ভাত নাই। সবাই যখন এয়ারপোর্টে পৌঁছালো,
তাদের আশেপাশে ব্যস্ততা এবং তাড়াহুড়োর পরিবেশ। আয়ন গাড়ি থেকে সব ব্যাগ লাগেজ বের করতে থাকলো। এরই মধ্যে হিমেল সেখানে উপস্থিত হয়। রামিসা তাকে দেখে মুখ ভ্যাংচালো। হিমেলও তাকে পাত্তা দিল না। রাবেয়া বেগম হিমেলের সাথে আলাপ করতে শুরু করে দিলেন। তা দেখে রামিসা মহাবিরক্ত হয়ে বলে উঠল। ঢং দেখে বাঁচি না। এদিকে আদ্রিকার গলা উঁচিয়ে উঁচিয়ে আশেপাশে তাকাচ্ছে। আসলে তার বান্ধবী কলিজার মিসরাতের জন্য অপেক্ষা করছে। অনেকদিন আগে সে মিসরাতের সাথে রাগারাগি করলেও বেশিক্ষণ অমন রাগ ধরে রাখতে পারেনি। মিশাতের বাড়ি গিয়ে এক বক্স চকলেট দিয়ে আদ্রিকাকে রাগ ভাঙাতে হয়েছিল তার। আজ তো আদ্রিকা আমেরিকায় চলে যাবে। তার বিদায় জানাতে তার বিদায় জানাতে এয়ারপোর্টে আসার কথা মিশাদের। রামিসা জিজ্ঞেস করলো। কাকে খুঁজছো ভাবি? ভাইয়া তো এইদিকে। আদ্রিকা পরে কথাটা না শুনেই বলল। ওই যে আমার ওই বান্ধবীটা মিশাত এখন আসার কথা। রামিসার ঠোঁট গোল করে বলল। ও, একটু পর মিশাদ চলে এলো। রাবেয়া বেগম মিশাদের সাথেও বেশ কথা বললেন। আরিয়ান গাড়ি পাঠিয়ে এসে অপরিচিত একটা মেয়েকে দেখে আদ্রিকাকে বলল। ইনি কে? মিশাদ হেসে সালাম দিল। আদ্রিকা বলল। ওই যে আমার বেস্ট ফ্রেন্ড মিশাত। আয়ন চিনতে পারল, তাই ভদ্রভাবে কিছুক্ষণ কথা বলল। আরও কিছু সময় পর মিশাদ বিদায় জানিয়ে চলে গেল। আয়ন হিমেলকে উদ্দেশ্য করে বলল। তুই মা রামিসাকে নিয়ে গিয়ে যা। হিমেল বাধ্য ছেলের মতো রাবেয়া বেগম আর রামিসাকে নিয়ে এগিয়ে যায়। ওরা যাওয়ার পর আয়ান আদ্রিকার হাত ধরে, যেন একে অপরের স্পর্শ থেকে এই দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুতি হতে চান। হাতটা ছেড়ো না, না হলে হারিয়ে যাবে। আদ্রিকা একটু চমকালেও পরক্ষণে লজ্জায় মাথা নামিয়ে নেয়। আয়ান বলল। প্রথমে তারা চেক ইন কাউন্টারের দিকে এগিয়ে যায়। সেখানে নিজেদের পাসপোর্ট ও টিকিট দেখিয়ে তারা তাদের লাগেজ চেক ইন করায়। চেক ইন সম্পূর্ণ হলো, তারা হাতে নেয় বোর্ডিং পাস। আদ্রিকা একবার তাকায় আয়নের দিকে। তাদের মধ্যে এক বোঝাপড়া মৃদু হাসি বিনিময় হলো। এরপর সবাইকে নিয়ে তারা ইমিগ্রেশনের কাউন্টারের দিকে এগিয়ে যায়। সেখানে কর্মরতা তাদের পাসপোর্ট ও ভিসা যাচাই করলেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তারা ইমিগ্রেশন পার করে নিরাপত্তা চেকিংয়ের দিকে যায়। এখানে তারা নিজেদের সঙ্গে থাকা হ্যান্ড লাগেজগুলো স্ক্যান করায় এবং ব্যক্তিগত চেকিং শেষে তারা অপেক্ষমাণ লঞ্চে বসে পড়ে। কিছুক্ষণ পরে তাদের ফ্লাইটে বোর্ডিং ঘোষণা হয়। তারা গেট দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করে এবং ধীরে ধীরে বিমানে ওঠে। বিমানে আসনে বসার পর তারা নিজেদের বেল্ট বেঁধে নেয়। হিমেল, রামিসা আর রাবেয়া বেগম একসাথে বসে, আর তার ঠিক 2 সিট পেছনে আয়ান আর আদ্রিকা একসাথে বসে। বিমানের জানালা দিয়ে আদ্রিকা বাইরের দৃশ্য দেখে। সেখানে দিন শেষে আলো আর সূর্যাস্তরে কমলা আভা ছড়িয়ে পড়েছে। তাদের বিমানের ঢাকায় ধীরে ধীরে রানওয়ে গড়াতে শুরু করলো, আর তাদের হৃদয়ে ধীরে ধীরে এক নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুতি হতে লাগলো। বিমানে ওঠার পর থেকেই আদ্রিকা চোখে এক অদ্ভুত ভয় মিশে আছে। যদিও সে আয়নের পাশে বসে আছে, তবুও তার হৃদয় যেন এক অচেনা আকাঙ্ক্ষা ভরে উঠল। প্লেনের ইঞ্জিনের গর্জন যখন ধীরে ধীরে বাড়তে লাগলো, আদ্রিকার স্পন্দনও যেন তাদের সাথে মেলাতে শুরু করলো। বিমানের ঢাকা যখন রানওয়ে দ্রুত ও গড়াতে শুরু করলো, বিষয়টা বুঝতে পেরে আয়ান আদ্রিকার হাত শক্ত করে ধরল। আদ্রিকার চোখে আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে উঠল। সে একবার জানালার বাইরে তাকালো, তারপর আয়ানের দিকে। আয়ান তার চোখে নীরবতা, সেই ভয়কে দেখতে পেল যার সে এতক্ষণ লুকিয়ে রেখেছিল। প্লেন যখন মাটি ছেড়ে আকাশে উঠতে শুরু করলো, আদ্রিকার শ্বাসকষ্ট যেন বাড়তে লাগলো। তার ঠোঁট শুকিয়ে এলো, হাতের আঙুলগুলো কাঁপতে শুরু করলো। আয়ান দ্রুত তার হাত আরও শক্ত করে ধরে তাকে আশ্বাস দিল। আমি আছি তো, কিছু হবে না, শুধু আমার দিকে তাকাও। আদ্রিকা আয়নের দিকে তাকালো। তার চোখে এক ফোঁটা জল জমে উঠেছে। আয়ান তার মুখে এক কোমল হাসি এনে বলল। আমাদের এই যাত্রা শুধু শুরু, সামনে অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে আদ্রিকা। আদ্রিকার চোখে আয়নের কথাগুলো যেন একটু সাহস এনে দিল। সে ধীরে ধীরে স্বস্তি অনুভব করতে শুরু করলো।
যদিও তার হাতের মুঠোয় এখনও আয়নের হাত শক্ত করে ধরে রাখা। আয়ন তার দিকে নরমভাবে তাকিয়ে রইল। তার চোখে ভালোবাসা ও নিরাপত্তার প্রতিশ্রুতি স্পষ্ট। আদিকে এক গভীর শ্বাস নেয়। তার হৃদয়ে ভয় একটু একটু করে কমতে শুরু করে। আয়নের হাতের উষ্ণতা আর তার উপস্থিতি যেন তার সমস্ত ভয়কে দূরে সরিয়ে দিল। কিছুক্ষণ পর আদ্রিকা ঘুমে ঢলতে থাকে, যা দেখে আয়ন মুচকি এসে যত্ন করে আদ্রিকার মাথাটা তার ঘাড়ে রাখে। বেচার আদ্রিকা তো ঘুমের ঘোরেই বুঝতে পারল না। পারলে হয়তো এখনই লজ্জায় মাটিতে মিশে যেত। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে অবশেষে তারা আমেরিকার আকাশ সীমানায় পৌঁছায়। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে অবশেষে তারা আমেরিকায় আকাশ সীমানায় প্রবেশ করে। বিমান যখন অবতরণ করে তাদের মনে হলো একটি নতুন পৃথিবীর দরজা খুলে গেছে। এয়ারপোর্টে নেমে তারা ইমিগ্রেশন ও কাস্টমার পার করে। এয়ারপোর্টে নেমে তারা ইমিগ্রেশন ও কাস্টমস পার হয়ে নিজেদের লাগেজ সংগ্রহ করে। অবশেষে তারা বিমানবন্দরের বাইরে এসে নতুন একটি যাত্রার সূচনা করলো, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে নতুন এক জীবন, নতুন অভিজ্ঞতা। আয়ান আদ্রিকা সহ সবাই প্লেন থেকে নেমে এয়ারপোর্টে ব্যস্ততা পেরিয়ে বেরিয়ে আসে। দরজা পার হতেই তাদের চোখে পড়ে বিশাল আকাশ, যার নীল রংটা যেন একটু অদ্ভুত ভিন্ন, একটু বেশি উজ্জ্বল। আশেপাশে বিশাল ভবনগুলোর সারি, গাড়িগুলো শৃঙ্খলিত গতিতে, আর তাদের কানে ভেসে আসে আমেরিকা শহরের কোলাহল। আদ্রিকার চোখে এক অদ্ভুত মুগ্ধতা, যেন এতদিনের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। আদ্রিকা আমেরিকায় আসার সুযোগ হয়নি তার। কোনো দিন আমেরিকায় আসার সুযোগ হয়নি তার। সে আয়নের দিকে তাকিয়ে একটু হাসে। সেই হাসির মধ্যে লুকিয়ে আছে উত্তেজনা আর নতুন প্রতি ভালোবাসা। প্রতি ভালোবাসা। আয়ন তার পাশে দাঁড়িয়ে এই অচেনা শহরের মধ্যে একটু যেন বেশি চুপচাপ, কিন্তু তার চোখের গভীরতা প্রকাশ পায় এক অদ্ভুত অনুভূতির, যেন সে এই শহরটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছে। তাদের চারপাশে আধুনিক জীবন স্পন্দ। রাস্তার ধারে ক্যাফেগুলো থেকে কফির মৃদু গন্ধ ভেসে আসে। হালকা বাতাসে মিশে যায় নতুন সুর। আমেরিকার মাটিতে তাদের প্রথম পা রাখা যেন তাদের জীবনে আরও নতুন অধ্যায় শুরু। আয়ন এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি ট্যাক্সি বুক করে। ট্যাক্সি ড্রাইভার একটি কালো রঙের সেডান নিয়ে আসে। গাড়ির ভেতরে এসি হালকা শীতলতা যেন তাদের ক্লান্তি মুছে দেয়। ড্রাইভার একজন মধ্যবয়স্ক আমেরিকান বিনয়ের সাথে তাদের স্বাগত জানায়। তার চোখে এক মুহূর্তের জন্য থেমে যায় আদ্রিকার পোশাকের দিকে, যা সে আগে কখনো দেখেনি। এয়ারপোর্টে সবার মতো ড্রাইভারও আদ্রিকার পরনে নাম না জানা অদ্ভুত পোশাক দেখে একটু অবাক হয়। শেষে কৌতূহলী চেপে না রেখে বিভ্রান্তির সাথে কিন্তু আন্তরিকভাবে জিজ্ঞাসা করে, That's an cute outfit, ma'am. What's it called? তার কণ্ঠে কৌতূহল আছে, তবে তা খুব স্বাভাবিক ও বিনয়পূর্ণ। আদ্রিকা বলার আগে আয়ন হেসে উত্তর দেয়। ইটস কল্ড এ শাড়ি। আয়ন বলল। ড্রাইভার মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নামটা তার জন্য নতুন হলেও সে বুঝতে পারে একটি বিশেষ কিছু। ড্রাইভার তাদের লাগেজ গাড়িতে তুলে দেয় এবং দরজা বন্ধ করে। গাড়ি ছাড়ার সময় ড্রাইভার আর কোনো রকম বাড়তি প্রতিক্রিয়া না দেখিয়ে স্বাভাবিকভাবে চলতে থাকে। তবে তার মনোভাব দেখে বোঝাই যায় তিনি আদ্রিকার পোশাকের প্রতি এক ধরনের শ্রদ্ধা অনুভব করছেন, যদিও এটি তার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। কারণ আমেরিকায় এই রকম শালীন পোশাক পরে মেয়েদের দেখা যায় না। এই রকম রূপময়তা তো প্রথম দেখছে সে। এদিকে আয়ন আদ্রিকার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সে তো ইচ্ছাকৃতভাবেই শাড়ি পরিয়ে এনেছে এই ভিনদেশের মাটিতে বাঙালিয়ানার প্রতিদ্বন্দ্বী করতে। ড্রাইভার ক্যালিফোর্নিয়ায় তাদের বাড়ির ঠিকানায় জানতে চায় এবং তারা সেই ঠিকানা ড্রাইভারকে জানায়। গাড়িতে ধীরে ধীরে শহরের ব্যস্ত সড়ক ধরে চলতে শুরু করে। চারপাশে উঁচু উঁচু ভবন, গাছপালা এবং লোকজনের কোলাহল দেখতে দেখতে তারা যেতে থাকে। আয়ন জানালার বাইরে তাকিয়ে থাকে, চোখে মুগ্ধতা এবং নতুন শহরে অচেনা সৌন্দর্যকে দেখে তার কিছুটা গভীর চিন্তা ডুবে যায় সে। আদ্রিকাকে এখানে আনার কারণ তার সাথে
সব কিছু নতুন করে শুরু করার। সব কিছু ঠিকঠাক হবে তো, নাকি আদ্রিতা তাকে ভুল বুঝবে? এই ভেবে সে শুধুমাত্র ফারজানা ছেড়ে চলে গেছে দেখেই সে আদ্রিকাকে গ্রহণ করছে। আয়নের বুকটা ছ্যাদ করে উঠল। সে মোটেও এমন কিছু চিন্তা করে না। সে সত্যিই খুব বাজেভাবে আদ্রিকাকে ভালোবেসে ফেলেছে। এখন তো এমনও হয় যে আদ্রিকার সামনে এলে আয়নের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। থেমে যায় তার হৃদয় স্পন্দন। আগের মতো কঠোর ব্যক্তিত্ব আসে না। এই ভালোবাসা ভীষণ ভয়ঙ্কর। আয়ান নীরবে খুব করে প্রার্থনা করে যাতে সব ঠিক হয়ে যায়। আদ্রিকা পাশে বসে মাঝে মাঝে আয়নের দিকে তাকাচ্ছে। তার মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি। তারা গাড়ির ভেতরে বসে শহরের বিভিন্ন স্থান দেখতে দেখতে চলতে থাকে। ড্রাইভার মাঝে মাঝে কথা বললেও তারা দুজন মগ্ন থাকে তাদের নিজের চিন্তায়। তবে এদিকে রাবেয়া বেগম নীরব থাকলেও হিমেল আর রামিসের মধ্যে নীরবে চোখে চোখে যুদ্ধ চলে। একে অপরকে যেন লবণ দিয়ে খেয়ে ফেলার ক্ষমতা আছে দুজনের। যেন এক ফাঁকা মাঠে এদের নামিয়ে দেওয়া গেলে এরা কুস্তি শুরু করতে একটুও সময় নেবে না। কিছুক্ষণ পর শহরের কোলাহল একটু কমে যায় এবং গাড়ি হাইওয়ে দিয়ে চলতে শুরু করে। রাস্তার দুপাশে বিশাল খোলা প্রান্ত, দূরে পাহাড়ের সারি। সূর্যের আলো সেই পাহাড়ের চূড়ায় পড়ে এক ধরনের সোনালি আভা সৃষ্টি করেছে। আদ্রিকা তখন জানালার পাশে মাথা ঠেকিয়ে হালকা হাসি দিয়ে বলে, ক্যালিফোর্নিয়া ঠিক যেমন কল্পনা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর। আয়ান মুচকি হেসে নীরবে মাথা নাড়ে। তার চোখে এক স্বপ্নপুল চাহনি, যেন এই নতুন ভূমিতে সে অনেক কিছু নতুন করে শুরু করতে চায়। তারা ধীরে ধীরে ক্যালিফোর্নিয়ার পথে এগিয়ে চলে। সামনে তাদের অপেক্ষা করছে নতুন জীবন, নতুন অভিজ্ঞতা। ক্যালিফোর্নিয়ায় পৌঁছে গাড়ি যখন অনিমা চৌধুরীর বাড়ির সামনে আসে, তখন সূর্যটা একটু ঢলে পড়েছে। আকাশের রং কমলা আর গোলাপি মিশিয়ে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। সাদা রঙের দেওয়াল, বড় বড় জানালা এবং সামনে ছোট্ট একটি সবুজ লন। লনের মাঝখানে একটি লেবু গাছ আর তার পাশে কাঠের তৈরি একটি বেঞ্চ। আয়ন ব্যাগগুলো নিয়ে সবাইকে সাথে করে দরজার দিকে এগিয়ে যায়। দরজার ওপর একটি ছোট্ট চিমনি আর তার পাশে লাল রঙের সুন্দর একটি ফুলের টব রয়েছে। আদ্রিকা ধীরে ধীরে আয়নের পাশে এসে দাঁড়ায়, তার চোখে কৌতূহল আর উত্তেজনা। দরজার কলিং বেল বাজতেই আয়নের ফুপু দরজা খুলে দেয়। রামিসা আর হিমেল একসাথে চেঁচিয়ে উঠে বলে, চলে এসেছি। অনিমা চৌধুরী আধুনিক এবং রুচিশীল একজন মহিলা, যার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসের ছাপ রয়েছে। তার ত্বক কিছুটা মলিন, কিন্তু তার মুখে লেখা গভীরতা ও অভিজ্ঞতা ছাপ স্পষ্ট। তার চোখগুলো উজ্জ্বল ও কৌতূহলী, যেন প্রতিটি নতুন ঘটনার পেছনে কোনো গল্প খুঁজে বেড়াচ্ছে। তার ঠোঁটে একটি নরম হাসি লেগে আছে, যা স্নেহের ছাপ বহন করে। তিনি সাধারণ হালকা রঙের সুতির শাড়ি পরেন, যা তাকে আরও মার্জিত এবং স্নিগ্ধ করে তোলে। অনিমা চৌধুরীর চেঁচানোতে প্রথমে একটু অবাক হলেও পরক্ষণ খুশিতে আপ্লুত হয়ে বলেন, আরে তোমরা চলে এসেছো? রাবেয়া বেগম বলেন। একটু তাড়াতাড়ি চলে আসলাম অনিমা। অনিমা চৌধুরী তাদেরকে বাড়ির ভেতরে টানতে টানতে নিয়ে আসলেন আর বললেন, কি যে বলো ভাবি, এসো এসো। আয়ন বাবা, দেখি একটু তোকে, কতদিন দেখিনি তোকে। বলেই আয়নকে টেনে কাছে এনে কপালে চুমু খেলেন। আয়ন কাতর কণ্ঠে বলল, তুমি কেমন আছো মামনি? অনিমা চৌধুরী বললেন, খুব ভালো আছি বাবা, তোকে দেখে যে বুকটা ঠান্ডা হয়ে গেল আমার। এরপর তিনি হিমেল আর রামিসাকে কাছে টানলেন। তোরা কেমন আছিস রে? হিমেল আগেভাগে অনিমা চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন। চ্যাক্কাস। এতক্ষণ অনিমা চৌধুরীর চোখ আটকালো কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিকার উপর। অনিমা চৌধুরী বিচক্ষণতার সাথে চোখের চশমাটা হাত দিয়ে ওপরে ঠেলে রাবেয়া বেগমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। রাবেয়া বেগম চোখ দিয়ে ইশারা করে হ্যাঁ বোঝালেন। মুহূর্তের মধ্যে অনিমা চৌধুরীর মুখে এক প্রশান্ত এবং উৎসাহিত হাসি ফুটে ওঠে। তার পরের মুহূর্তেই তিনি এগিয়ে এসে আদ্রিকাকে আন্তরিকভাবে জড়িয়ে ধরেন, যেন পুরনো কোনো প্রিয়জনকে পুনরায় পাওয়ার আনন্দে আপ্লুত হয়েছেন। তুমি তাহলে আমার সেই কাঙ্ক্ষিত বৌমা?
আদ্রিকা আয়নের দিকে এক পলক তাকিয়ে বিনয়ের সাথে মাথা নেড়ে হ্যাঁ বোঝালেন আর বলল, কেমন আছেন মামুনি? অনিমা চৌধুরী যেন খুশি হলেন খুব। মেয়েটা কত মিষ্টি করে কথা বলে। অনেক বেশি ভালো। তুমি আমায় আপনি ডেকো না, তুমি ডাকবে কেমন? আদ্রিকা আবারও আগের ন্যায় মাথা দোলায়। তুমি যে এত সুন্দর, এত মিষ্টি ভাবতেই পারিনি। ভাবি, তোমার পছন্দ সত্যিই দারুণ হয়েছে। এই যেন ঠিক আমার কল্পনার মতোই, একদম যোগ্য এবং হীরের টুকরো এনেছ। রাবেয়া বেগম কীর্তর হাসি হাসলেন। আয়ান লজ্জায় মাথা চুলকালো। হিমেল আর রামিসাও খুব খুশি হলো। রামিসা তো খুশির ঠেলায় হিমেলের বাহু জড়িয়ে বলল, মামুনি ভাবিকে পছন্দ করেছে, এবার সবকিছু ঠিকঠাক হবে, তাই না? এইভাবে আচমকা বাহু জড়িয়ে ধরায় হিমেল থতমত খেলেও রামিসার কথা শুনে ওর দিকে তাকিয়ে বলে ওঠে, ইনশাল্লাহ। এরপর রামিসার হুঁশ ফিরতেই হিমেলের বাহু তৎক্ষণাৎ ছেড়ে দেয়। হিমেল বাঁকা হেসে বলে, আমি কিছু মনে করিনি। আফটার অল আমি অনেক ভদ্র, সভ্য, সুশীল, বুদ্ধিমান একটা ছেলে। বলেই গর্ভে নিজের শার্টের কলার ঝাঁকালো। রামিসা মুখ ভ্যাংচালো। অনিমা চৌধুরী বলে উঠলেন, যাও যাও, তোমরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নয়নতারা একটু বন্ধুদের সাথে বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। অনিমা চৌধুরী বাড়ির ভেতরে ঢুকে প্রথমে চোখ পড়ে একটি খোলা পরিকল্পনার লিভিং রুম, যেখানে কাঠের মেঝে, নরম সোফা আর বড় জানালা দিয়ে দূরে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। জানালার পর্দা বাতাসে হালকা দুলছে। বাইরে থেকে আসা হালকা বাতাস ঘরের ভেতরে এক ধরনের সতেজতা এনে দেয়। বাড়ির একপাশে ছোট্ট একটা রান্নাঘর, যেখানে সাদা মার্বেলের কাউন্টার টপ আর স্টিলের যন্ত্রপাতি ঝকঝক করছে। দেওয়ালে কিছু কালো সাদা ছবি, যা এই বাড়ির ইতিহাসে গল্প বলে। অনিমা চৌধুরীর স্বামী 1 বছর আগেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এটাকে অকাল মৃত্যু বলা যায়। স্বামীর মৃত্যুর পর অনিমা বেগমকে সবাই দেশে ফিরতে অনেক জোরাজুরি করেছিল, কিন্তু অনিমা বেগম কিছুতেই এই বাড়ি ছেড়ে, এই দেশ ছেড়ে যেতে রাজি হননি। কারণ তিনি তো তার প্রিয় মানুষের হাত ধরে এই দেশে এসেছিলেন। এই বাড়িতে তার এবং তার স্বামীর কত ভালোবাসার পূর্ণ স্মৃতি। এসব ছেড়ে সে কোনোভাবে যেতে পারেনি। এক অদৃশ্য আকর্ষণ তাকে এই বাড়িতে রাখতে বাধ্য করেছিল। পরবর্তীতে তিনি তার একমাত্র মেয়ে নয়নতারাকে নিয়ে এখানে বসবাস শুরু করেন। নয়নতারা বড় হয়ে যাওয়ায় এখন তিনি তার বান্ধবীর ছেলে সাজ্জিনের সাথে বিয়ে ঠিক করেন। আদ্রিকা ফ্রেশ হয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঘুরতে থাকে। এক এক করে প্রতিটি ঘর দেখে। খুব পরিপাটি করে বাড়িটি গোছানো। আদ্রিকা পুরো বাড়ি ঘুরে একটি ঘরের সামনে এসে থামে। এটা তাদের বেডরুম। অনিমা চৌধুরী বলেছেন যে সে আর আয়ন এই রুমেই থাকবে। তখন থেকে মেয়েটা খুব চিন্তায় আছে। সে তো আয়নের সাথে কখনো এক ঘরে থাকেনি, এখন তাকে থাকতে হবে। সেই লজ্জায় সে ফ্রেশ হয়ে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে পড়েছিল। এখন আবার এই ঘরে ঢুকতে হবে। ঘরে ঢুকে দেখতে পায় একটি বড় নরম বিছানা, সাদা চাদর আর নীল বালিশের কভার। পাশে একটি জানালা, যার বাইরে সূর্যের শেষ আলোর ফিল্টার হয়ে ভেতরে আসছে। আয়ান ফ্রেশ হয়ে এসে আদ্রিকাকে দেখে একটু হাসে, তারপর ধীরে ধীরে বিছানার উপর বসে। আদ্রিকা কী করবে বুঝতে না পেরে আস্তে আস্তে তার পাশে এসে বসে। চোখে ক্লান্তি, কিন্তু মুখে সন্তুষ্টির ছাপ। তাদের এই বাড়ি যেন তাদের নতুন জীবনের একদম উপযুক্ত সূচনা, যেখানে তারা নিজেদের গল্প গড়ে তুলবে। নরম সোনালি আলোয় আমেরিকার আকাশ জুড়ে বিকেলে সূর্য ঢলে পড়েছে। নীল আকাশের কোণে লালচে আভা, আর চারপাশে হালকা মেঘের দল যেন আঁকা কোনো চিত্রের মতো ভেসে বেড়াচ্ছে। মৃদু বাতাসে গাছের পাতারা দুলছে, আর ঘাসের ওপর সূর্যের শেষ কিরণগুলো খেলা করছে। পাখিরা ঘরে ফেরার পথে গাইছে বিদায়ের গান।
বিকেলে এই মনোরম পরিবেশ অনিমা চৌধুরী আর রাবেয়া বেগম বাদে সবাই উপস্থিত বাড়ির উঠোনে। সবাই গল্পে মজে উঠেছে। এরই মধ্যে আয়ানের অফিসের কাহিনী, আদ্রিকার বেস্ট ফ্রেন্ড মিশাদের কাহিনী, হিমেল আর রামিসার যুদ্ধের কাহিনী এবং নয়নতারা সাজ্জিনের সাথে প্রেমের কাহিনী